রাস্তাঘাট এখন নির্বাচনী প্রচারণায় মুখর। তরুণ ভোটারদের মাঝে জোহরান মামদানির জনপ্রিয়তা দ্রুতই বাড়ছে, যিনি নিজেকে মানুষের প্রার্থী হিসেবে তুলে ধরেছেন। মাত্র ৩৩ বছর বয়সেই রাজনীতিতে আলোচনায় এসেছেন উগান্ডায় জন্ম এই স্টেট অ্যাসেম্বলির সদস্য। সামাজিক ন্যায় বিচার, সাশ্রয়ী বাসস্থান ও গণপরিবহনে সংস্কারের অঙ্গীকার নিয়ে এগোচ্ছেন তিনি। কিন্তু মঙ্গলবার হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানিকে অভিজ্ঞতাহীন ও অবাস্তব চিন্তাধারার রাজনীতিক বলে কটাক্ষ করেন। তিনি দাবি করেন, নিউ ইয়র্কের মতো বিশাল শহরে নেতৃত্ব দেওয়ার মতো প্রস্তুতি মামদানির নেই। অন্যদিকে মামদানির প্রচার শিবির জানিয়েছে, ট্রাম্পের মন্তব্য ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তারা বলেছে, মামদানি নিউ ইয়র্কবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এসব আক্রমণ উল্টো মামদানির ভাবমূর্তি আরও উজ্জ্বল করছে নিউ ইয়র্কের তরুণ ও প্রগতিশীল ভোটারদের চোখে। সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, মামদানি বর্তমানে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর চেয়ে এগিয়ে আছেন অন্তত ৮ পয়েন্টে। বিশ্লেষকদের মতে, নিউ ইয়র্কের তরুণ ও অভিবাসী জনগোষ্ঠী মামদানির সবচেয়ে বড় ভরসা। আগামী ৪ নভেম্বরের নির্বাচনে মুখোমুখি হবেন মামদানি ও কুয়োমো। ফলাফল যাই হোক, এই নির্বাচন নিউ ইয়র্কের রাজনৈতিক ভবিষ্যতে এক নতুন অধ্যায় যোগ করতে পারে। চার্লি কার্কের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত মন্তব্য করায় ৬ বিদেশির ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র সরকার। দেশটির পররাষ্ট্র দপ্তর জানায়, এসব মন্তব্য অশোভন ও অনুপযুক্ত ছিল এবং তা যুক্তরাষ্ট্রের সামাজিক শৃঙ্খলা ও মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, যেসব বিদেশি ব্যক্তি সামাজিক মাধ্যমে অপমানজনক মন্তব্য করেছেন তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি প্রত্যাহার করা হয়েছে। এই সিদ্ধান্তটি মার্কিন নীতি অনুযায়ী, যেখানে ঘৃণাসূচক বক্তব্য বা উত্তেজনা সৃষ্টি করে এমন মন্তব্য ভিসা যোগ্যতা বাতিলের কারণ হিসেবে গণ্য হয়। তবে কারা সেই ৬ বিদেশি বা তারা কোন দেশের নাগরিক সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। উল্লেখ্য, জনপ্রিয় রক্ষণশীল কর্মী ও বক্তা চার্লি কার্কের মৃত্যুর পর যুক্তরাষ্ট্র জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক মাধ্যমে এই ঘটনাকে ঘিরে নানা বিতর্কও তৈরি হয়েছে। ইসরায়েল হামাস সংঘাতের মধ্যে নতুন উত্তেজনা। গাজায় ত্রাণ সহায়তা সীমিত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে হামাস আরও ৪ জন ইসরায়েলি বন্দীর মৃতদেহ আন্তর্জাতিক রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে। এ নিয়ে মোট ৮ জন নিহত বন্দীর দেহ ফেরত দেওয়া হলো। তবে ইসরায়েল জানিয়েছে, হামাসের পক্ষ থেকে মৃত বন্দীদের হস্তান্তর বিলম্বিত হওয়ায় তারা গাজায় প্রবেশ করা ত্রাণবাহী ট্রাকের সংখ্যা অর্ধেকে নামিয়ে এনেছে। পাশাপাশি রাফা সীমান্ত ক্রসিং খোলার সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। জানা গেছে, এখনও প্রায় ২০টি মৃতদেহ গাজায় অবস্থান করছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে নিরস্ত্র হওয়ার আহ্বান জানিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, যদি তারা অস্ত্র না ফেলে তবে আমরা তাদের নিরস্ত্র করব এবং তা দ্রুত সম্ভবত সহিংসভাবেই ঘটবে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গাজায় অভিযানে এখন পর্যন্ত অন্তত ৬৭,৯১৩ জন নিহত এবং ১,৭০,১৩৪ জন আহত হয়েছেন। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ১,১৩৯ জন ইসরায়েলি নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দী করা হয়। দীর্ঘস্থায়ী এই সংঘাতের মধ্যে মানবিক সংকট আরও গভীর হচ্ছে, এমনটাই বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। আফগানিস্তান পাকিস্তান সীমান্তে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার ভোরে সীমান্তবর্তী এলাকায় তীব্র গোলাগুলি ও বিস্ফোরণে অন্তত ১৫ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়। আরও ডজন খানেক মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আফগান তালিবান ৪টি স্থানে কাপুরুষোচিত হামলা চালিয়েছে। পাল্টা হামলায় ১৫ থেকে ২০ জন তালিবান নিহত হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছে। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সহিংসতা শুরু হয় গত সপ্তাহে আফগানিস্তানের বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের পর, যার দায় পাকিস্তানের ওপর চাপিয়েছে আফগান কর্তৃপক্ষ।
দুই দেশের সীমান্তে এখন উত্তেজনা চরমে। নাগরিকদের নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসন সীমান্ত এলাকাগুলোতে চলাচল সীমিত করেছে। বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা আবারও নতুন সংঘাতের দিকে গড়াচ্ছে। দুই দেশের সরকারকে সংযম ও সংলাপের পথে ফেরার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মহল। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে করা দুদকের ৩ মামলায় সাবেক সদস্য রাজুক কর্মকর্তা মোহাম্মদ খুরশিদ আলম আত্মসমর্পণের দরখাস্ত দিয়েও ফিরে গেছেন। বুধবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৫-এ হাজির হন রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম। দুদকের দায়ের করা মামলায় আত্মসমর্পণের মাধ্যমে জামিনের আবেদন করেন তিনি, কিন্তু বিচারক এজলাসে ওঠার আগেই হঠাৎ আদালত এলাকা ছেড়ে চলে যান এই কর্মকর্তা। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আত্মসমর্পণ করেও পালিয়ে যাওয়া ঘটনাটি আইনজীবী মহলে আলোচনার জন্ম দিয়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, এটি বিচার ব্যবস্থার প্রতি এক ধরনের অবমাননা। প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ৬ মামলা করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিক সহ আরো অনেককে আসামি করা হয়। সবগুলো মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। মঙ্গলবার ইতালির উডিনে শহরে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় মুখোমুখি হয় ইতালি ও ইসরায়েল। ম্যাচ শুরুর আগে থেকেই শহরের রাস্তায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সংগঠন কমিটি ফর প্যালেস্টাইন উডিনে এর আয়োজন করে বিক্ষোভ। সংগঠনটির দাবি, ইসরায়েল দখলদার নীতি অনুসরণ করছে, তাই আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে ইসরায়েলকে প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করতে হবে। বিক্ষোভ চলাকালে প্রতিবাদকারীরা রাস্তায় অস্থায়ী ব্যারিকেড তৈরি করে এবং পুলিশের দিকে পাথর ও লোহার দণ্ড নিক্ষেপ করে। পাল্টা হিসেবে পুলিশ পানি কামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। ঘন ধোঁয়ায় ঢেকে যায় শহরের রাস্তা। বিক্ষোভকারীরা প্যালেস্টাইনের পতাকা উড়িয়ে স্লোগান দিতে থাকে আর পুলিশ ঢাল হাতে তাদের সরিয়ে দেয়। ইতালির গণমাধ্যম জানায়, সংঘর্ষে অন্তত একজন সাংবাদিক আহত হয়েছেন। বিক্ষোভের বেশিরভাগ সময় শান্তিপূর্ণ থাকলেও ম্যাচ শুরুর আগ মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দিনের শুরুতে প্রায় ৫,০০০-এরও বেশি মানুষ শহরের রাস্তায় মিছিল করে শো ইসরায়েল দ্য রেড কার্ড স্লোগান নিয়ে। ইসরায়েল ও হামাসের মধ্যে সদ্য হওয়া যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও তারা প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। ইতালির জনগণের একাংশ বলছে, ফিফা যদি মানবাধিকারের পক্ষে অবস্থান নেয় তাহলে দখলদার রাষ্ট্রের অংশগ্রহণ বন্ধ করতে হবে। ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে ফিফা এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে ইউরোপের বিভিন্ন শহরে এমন বিক্ষোভ প্রমাণ করছে গাজা ইস্যুতে আন্তর্জাতিক ক্ষোভ এখনও থামেনি। শিল্প বিপ্লবের যুগকে স্মরণ করিয়ে দেয় এমন এক দৃশ্য এখনও দেখা যায় বসনিয়ায়। বানোভিচি কয়লা খনিতে আজও কয়লার বগি টানে বাষ্পচালিত ট্রেন। আধুনিক প্রযুক্তির যুগে এটি ইউরোপের অন্যতম শেষ স্থান, যেখানে স্টিম ইঞ্জিন এখনও প্রতিদিনের কাজের অংশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নির্মিত এই বানোভিচি কয়লা খনির সরু রেলপথে এখনও ধোঁয়া তুলে ছুটে চলে পুরনো বাষ্প ইঞ্জিন। খনির ভেতরের স্বল্প দূরত্বের রুটে প্রতিদিন এই ট্রেনগুলো ব্যবহার করা হয় কয়লার বগি টানার কাজে। খনির ইঞ্জিনিয়াররা নিজেরাই এই পুরনো ট্রেনগুলো রক্ষণাবেক্ষণ করেন, যার অনেকগুলোই ১৯২০-এর দশকের আসল মডেল। খনির ভেতর দিয়ে যখন ধোঁয়া উড়িয়ে এগিয়ে চলে ইঞ্জিনগুলো, তখন মনে হয় যেন সময় পেছনে ফিরে গেছে ১ শতাব্দী। যেখানে আধুনিক যন্ত্র আর ডিজেল ইঞ্জিন দখল করে নিয়েছে শিল্প জগৎ, সেখানে এই কয়লা খনিতে এখনো বাষ্প শক্তি দৈনন্দিন কাজের মূল চালিকা শক্তি। পুরনো এই প্রযুক্তির মাধ্যমে আজও কাজ চলছে বসনিয়ার বানোভিচি কয়লা খনিতে, যা শুধু ঐতিহ্য নয়, এক জীবন্ত ইতিহাসও।
ঋষভ শেঠি পরিচালিত ও অভিনীত কান্তারা চ্যাপ্টার 1 মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তোলে। লোককথা, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার মিশেলে নির্মিত এই সিনেমা শুধু দক্ষিণ ভারত নয়, গোটা দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে দর্শকের প্রশংসা কুড়িয়েছে। ছবিটি ইতোমধ্যে ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা আয়ের ছবির তালিকায় জায়গা করে নিয়েছে। বক্স অফিস বিশ্লেষকরা বলছেন, সিনেমাটির আধ্যাত্মিক গল্প ও শক্তিশালী উপস্থাপন দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে। কান্তারা চ্যাপ্টার 1 এর সাফল্যে এখন সবার নজর সিরিজের পরবর্তী অধ্যায় চ্যাপ্টার 2 এর দিকে। নির্মাতারা জানিয়েছেন, সিকুয়ালের কাজ শিগগিরই শুরু হবে।